আচ্ছা, যারা জয়েন করছো তারা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলিও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, অডিও অডিও ভিডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সবাই অবশ্যই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা, কমেন্টে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আচ্ছা, আরো কয়েকজন জয়েন করে নিক, তারপর আমরা আস্তে আস্তে শুরু করবো। সবাই যারা জয়েন করছো তারা একটু আমাকে জানাও যে তোমাদের এখানে অডিও এবং ভিডিও দুইটা ক্লিয়ার কিনা, অডিও এবং ভিডিও দুইটাই ক্লিয়ার কিনা। এবং সাথে আরেকটা কথা হচ্ছে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, অডিও ভিডিও ক্লিয়ার কিনা এবং অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সবাই। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি, বাকিরা জয়েন করুক। হ্যাঁ, আর ক্লাসে কোনো প্রবলেম হলে কমেন্টে কমেন্টে বলিও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আচ্ছা, শুরুতে আমরা বলে দিই, আমরা তাপ ফিজিক্সের তাপগতিবিদ্যা পড়াচ্ছিলাম। এর আগে আমাদের ফিজিক্সের টোটাল 12টা ক্লাস হয়েছিল। তো আজকে হচ্ছে আমার 13 নাম্বার ক্লাস। এবং এরপরে আজকে তো শনিবার, এরপর সোমবার বুধবার এই দুই দিনও আমাদের তাপগতিবিদ্যার উপর ক্লাস হবে। তো আমি একটু ছোট্ট করে বলে নিই আমরা কি কি করব। আমাদের যদি আমরা অ্যানালাইসিস করি পুরো অধ্যায়টা, তার মধ্যে আমাদের বাকি আছে দুইটা টপিকস, একটা হচ্ছে এন্ট্রপি আর একটা হচ্ছে রেফ্রিজারেটর। তো তোমরা তোমাদের বই যদি দেখো তোমরা দেখবা টপিকস অনুযায়ী রেফ্রিজারেটরটা আগে আছে, এন্ট্রপিটা পরে আছে। কিন্তু আমি এন্ট্রপি আগে পড়াচ্ছি, কারণ হচ্ছে এই এন্ট্রপির মধ্যে তাপ ইঞ্জিনের কিছু কনসেপ্ট আসবে, অর্থাৎ তাপ ইঞ্জিনটাকে আমরা এন্ট্রপির মাধ্যমে আবার ব্যাখ্যা করতে হয়। ওই কারণে আমি তাপ ইঞ্জিন যেহেতু গত ক্লাসে করাইছিলাম, তাপ ইঞ্জিনের কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার আছে, কার্নো ইঞ্জিন। ওই কারণে ওই জিনিসটার সাথে রিলেটেড করে আমি এন্ট্রপিটা আগে পড়াই ফেলবো, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস। তো এন্ট্রপিটা পড়ানোর পর আমি আজকে হয়তো এন্ট্রপি পুরোটা ফুল কভার করা যাবে না, আজকে হচ্ছে এন্ট্রপির বেসিক দিব, এরপর আমরা কিছু ম্যাথ করাবো। আর হয়তো ফাইনালি একটা ফিনিশিং ম্যাথ করানোর জন্য আগামী ক্লাসেও যাওয়া লাগতে পারে, আজকের ক্লাসেও শেষ হতে পারে। এবং আগামী ক্লাস মানে সোমবারের ক্লাসে আমাদের বাকি যেটা থাকবে পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে, অর্থাৎ রেফ্রিজারেটর পুরো জিনিসটা আমরা সোমবারের ক্লাসে শেষ করে ফেলবো। কারণ রেফ্রিজারেশন তোমাদের সিলেবাসে খুব বেশি নাই। আর আমাদের তাপ ইঞ্জিন জানা থাকলে রেফ্রিজারেশনে খুব বেশি সমস্যা হয় না। তো রেফ্রিজারেটর আমরা পুরোটা নেক্সট ক্লাসে শেষ করব। এর মাধ্যমে আমাদের পুরো অধ্যায়ের বেসিক শেষ। এবং আমি অধ্যায়টা পড়ানোর সময় ভিতরে ভিতরে অনেকগুলো ম্যাথ করাই ফেলছি, এবং তুমি বলতে পারো মোটামুটি প্রায় সব ম্যাথ করানো শেষ। এরপর আমাদের বুধবারের ক্লাস মানে হচ্ছে ফিনিশিং ক্লাস, ওই ক্লাসে আমরা বোর্ডের সৃজনশীলগুলো সলভ করব এবং এক্সট্রা কিছু ম্যাথ করব যেগুলো তোমার বইতে ডিরেক্টলি নাই বাট সৃজনশীলে কাজে লাগে। এই ধরনের, অর্থাৎ এগুলো হচ্ছে সফটওয়্যারের সাথে সফটওয়্যার আমাদের কম্বাইনলি কিছু ম্যাথ আছে, ওগুলো আমরা আলোচনা করব। তো আমাদের মেইন কথা হচ্ছে এই সপ্তাহে আমাদের তাপগতিবিদ্যা শেষ। আর যারা আমাদের তাপগতিবিদ্যার আগে কোনো ক্লাস করো নাই তারা কিন্তু আজকের ক্লাসটা করতে পারবে না। আমি যারা নতুন জয়েন করছিলাম তাদেরকে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে লিঙ্কগুলো দেখে তোমাকে সিরিয়ালি করতে হবে। আর আমরা তাপগতিবিদ্যার পরপরে আমরা চলতড়িৎ শুরু করব। আর আরেকটা কথা বলে রাখি, চলতড়িতে কিন্তু শর্ট সার্কিটের একটা ভিডিও আমি দিছিলাম, ওই শর্ট সার্কিটের ভিডিওটা সবাইকে আগে ভাগে দেখে নিতে হবে। অর্থাৎ
আগামী শনিবারে আমি চলতরি শুরু করব। এই আগামী শনিবারের আগেই তোমাকে কি করতে হবে, তোমাকে এতটুকু এই যে অংশটা কভার করে নিতে হবে। কোন অংশটা? আগামী শনিবারের আগে তোমাকে চলতরিতে শর্ট সার্কিটের যে একটা ভিডিও আমি দিছিলাম সেটা কভার করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম যে অনেকে মোটামুটি বাকিরা যারা জয়েন করতে পারে, হয়তো যারা জয়েন করতে পারবে না ক্লাস সেভ থাকবে, পরে করে নেবে। তো প্রথমত আসি আমরা, আজকে আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে এন্ট্রপি। এই এন্ট্রপি জিনিসটার মধ্যে আমাদের অনেকে একটু কনফিউজড হয়ে যায়। তবে আমি একটু বলে রাখি, এন্ট্রপি নিয়ে আলোচনা করলে এরকম কয়েক ক্লাস আলোচনা করা যাবে, কিন্তু আমরা ততটুকু আলোচনা করব যতটুকু তোমাদের দরকার। কারণ এন্ট্রপি এই জিনিসটা আমাদের মেকানিক্যাল একটা টপিকস, যার কারণে এটা নিয়ে আমরা খুব বেশি অ্যানালাইজ করতে পারি। বাট আমাদের ইন্টারমিডিয়েটে যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই পড়াবো। তাহলে আমি মোটামুটি বেসিক থেকে তোমাদেরকে পড়ানোর ট্রাই করি। প্রথমত আসি আমরা এই এন্ট্রপি জিনিসটাকে প্রথমে ব্যাখ্যা করতে যাই। একটু খেয়াল করে দেখো, আমার কাছে মনে করো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি আছে, আর এই পাত্রে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি আছে। তাহলে দুইটা পাত্রে আমার ওয়াটার আছে, দুইটায় 5 কেজি করে, এবং এখানে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি দুইটা বস্তুকে যখন কাছাকাছি আনা হয় তখন আমার কার আদান প্রদান হয়? তাপের আদান প্রদান হয়। কোন দিক থেকে কোন দিকে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। তাহলে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। তাহলে উচ্চ তাপমাত্রাকে যদি আমি উৎসের মতো কল্পনা করে নিই, নিম্ন তাপমাত্রাকে যদি আমি গ্রাহকের মতো কল্পনা করে নিই, তাহলে আমরা বলতে পারি উৎস এবং গ্রাহক দিয়ে একটি ইঞ্জিন তৈরি করা সম্ভব, এবং এখানে তাপের আদান প্রদান হয়। আর আমরা জানি তাপ এবং কাজ পরস্পর কেমন? সমানুপাতিক। এর মানে তাপকে আমাদের ইঞ্জিনের মাধ্যমে তার যে তাপশক্তি, সেই তাপশক্তিকে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এই ইঞ্জিন কি করছিল? এখান থেকে যে তাপটা যায় তার কিছুটা অংশ সে কাজে রূপান্তরিত করছিল। এর মানে তাপশক্তিকে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলো। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, যখন আমার এই দুইটার মধ্যে তাপমাত্রার একটা ব্যবধান আছে, তখন আমার একদিক থেকে একদিকে আমার কি যায়? তাপ যায়। যখন তাপের আদান প্রদান হয় তখন আমার এখান থেকে কি পাওয়া সম্ভব? কাজ পাওয়া সম্ভব। এই তাপটাকে আমরা কি করতে পারি? ইঞ্জিনের মাধ্যমে কাজে রূপান্তর করতে পারি। এর মানে এটা, এই যে আমার সিস্টেমটা, এই সিস্টেমটা আমার কাজ করতে সক্ষম। তাহলে আমরা বলতে পারি দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি থাকে তারা পরস্পর কাজ করতে সক্ষম। এবার আমরা কি করলাম, এই দুইটা পাত্র যে আছে না, তাদেরকে আমি মিক্স করে ফেললাম। এখন যদি তাদেরকে আমি মিক্স করে ফেলি, মিক্স করে একটা পাত্রে আনলাম, তাহলে বুঝতে পারতেছো তুমি যদি এদেরকে মিক্স করে ফেলো তাহলে কি হবে দেখো তো। তাহলে আমার যে জিনিসটা হবে, 5 কেজি মিলে আমার 10 কেজি ওয়াটার হবে, এবং মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা ক্যালকুলেশন করে বের করা যায়। এই ধরনের ম্যাথ আমরা করব, যদি তোমরা 9 10 করে আসছিলা। তো আমার এই দুইটা মিক্স করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, আমি অ্যাপ্রক্সিমেটলি এটা তাপমাত্রা ধরে নিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমি ধরে নিলাম এদেরকে মিক্স করলে তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং ওয়াটার হবে টোটাল 10 কেজি। তাহলে এদেরকে মিক্স করে যখন এই অবস্থায় আনলাম, বর্তমানে তারা সাম্য অবস্থায় আছে না? এর মানে আমি দুইটাকে মিক্স করার পর এগুলা ঠান্ডা হয়ে গেছে, এগুলো গরম হয়ে গেছে, ওভারঅল সবাই মিলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসছে। এখন আমাকে বলো, তাদেরকে মিক্স করে যখন আমি এই অবস্থায় আনলাম, এখন কি তারা কোনো কাজ করতে পারবে? জি না ভাইয়া, এখন তারা কোনো কাজ করতে পারবে না। কেন? কাজ যদি করতে হয় আমার কি করতে হবে? তাপের আদান প্রদান হইতে হবে। আর তাপের আদান প্রদান হইলে ওই তাপ শক্তিকে কাজে রূপান্তর করা সম্ভব, বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব, যেটা একটা ইঞ্জিন করে। কিন্তু আমি দেখতেছি যখন তারা এখানে এসে কি অবস্থায় আসলো? সাম্য অবস্থায় চলে আসলো। তারা যখন সাম্য অবস্থায় চলে আসলো তখন আমি দেখতে পাচ্ছি যে আমার তাদের দ্বারা আর কাজ করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, কোন একটা সিস্টেম যখন সাম্য অবস্থায় চলে আসে সে আর কাজে রূপান্তরে কি হয়ে যায়? অক্ষম হয়ে যায়, কাজ করতে অক্ষম হয়ে যায়। তাহলে আমি আবারও বলতেছি, সিস্টেমের মধ্যে যখন তাপমাত্রার পার্থক্য আছে তখন সে কাজ করতে সক্ষম, বাট যখন সে সাম্য অবস্থায় চলে আসলো তখন সে কাজ করতে অক্ষম। কিন্তু খেয়াল করে দেখো, আমি মিশ্রিত করার আগে তার মধ্যে যে পরিমাণ শক্তি ছিল, আমার মিশ্রণের পরেও কিন্তু আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী তার মধ্যে শক্তি থাকবে। তাহলে আমাদের মিশ্রণের পূর্বে টোটাল শক্তি এবং মিশ্রণের পরে টোটাল শক্তি কেমন? সমান।
যদিও মিশ্রণের পূর্বে এবং পরে টোটাল শক্তি সমান, কিন্তু আলটিমেটলি এটা কি শক্তি রূপান্তরে কি অক্ষম। এর মানে বর্তমানে সে আর রূপান্তর করতে পারে না। কেন? কারণ রূপান্তর করতে হলে আমার ওই তাপের আদান প্রদান হইতে হবে, যেটা এখানে আর হচ্ছে না। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সিস্টেম যখন সাম্যাবস্থায় চলে আসে তার কাজে রূপান্তর করার যে দক্ষতা সেটা নষ্ট হয়ে যায়। এর মানে সে কাজে রূপান্তর করতে আর সক্ষম নয়, সে অক্ষম হয়ে যায়, তার পক্ষে তাপকে আর কাজে রূপান্তর করা সক্ষম হয় না। এই যে কোন একটা বস্তু সাম্যাবস্থায় আসার কারণে, কোন একটা সিস্টেম সাম্যাবস্থায় আসার কারণে তার যে আমাদের শক্তির রূপান্তরের যে অক্ষমতা সে আর পারতেছে না, এটাকে আমরা বলি তার এন্ট্রপি। তাহলে আমি আবারও বলতেছি, আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি যাতে করে বুঝতে সুবিধা হয়, কারণ এন্ট্রপির টপিকটা অনেকে গোলাই ফেলে। তাহলে আমি আবারও কি বললাম, কোন একটা সিস্টেম সে যে কাজে রূপান্তর করবে, এই কাজে রূপান্তরের যে অক্ষমতা, এই অক্ষমতাকে আমরা বলি তার এন্ট্রপি। তাহলে একটু খেয়াল করে দেখো, পরীক্ষা যদি ডেফিনেশন বলে কিভাবে বলবো দেখো, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা, অর্থাৎ সে আর শক্তি রূপান্তর করতে পারতেছে না। এখানে পারছিল, এখানে কি হয়েছিল, কিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, তাপটা কাজে রূপান্তরিত হয়েছিল। এবং আমরা দেখছিলাম এখানে T1 তাপমাত্রা একটা উৎস আছে, এখানে T2 তাপমাত্রা একটা গ্রাহক আছে। এখান থেকে আমার একটা ইঞ্জিন মাঝখানে বসাই দেওয়া হয়, এখান থেকে Q1 পরিমাণ তাপ যায়, এখান থেকে Q2 পরিমাণ তাপ বের হয়ে যায়। এটা গৃহীত তাপ, এটা বর্জ্য তাপ, মাঝখান দিয়ে ইঞ্জিন কি পরিমাণ কাজ করে, Q1 - Q2 পরিমাণ কাজ করে। তাহলে দেখো এই তাপটাকে সে কাজে রূপান্তর করছে। কিন্তু যখন সে সাম্যাবস্থায় আসলো তখন আর কাজে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। ওই কারণে আমরা বলছিলাম ইঞ্জিনের উৎসকে সবসময় কনস্ট্যান্ট রাখতে হয়, গ্রাহককে যে কোনোভাবে সবসময় কনস্ট্যান্ট রাখতে হয়, কারণ কনস্ট্যান্ট না রাখলে তারা কখনো না কখনো সাম্যাবস্থায় চলে আসবে, আর সাম্যাবস্থায় আসলে সে আর কাজ করতে পারবে না। এই যে কাজ করতে তার অক্ষমতা বা শক্তির রূপান্তর, কারণ কাজও এক প্রকারের শক্তি, তাহলে তাপকে যে কাজে রূপান্তর করলো, এই যে শক্তির রূপান্তর, এই শক্তির রূপান্তর যে আর হচ্ছে না, হওয়া সম্ভব না, এটাকে আমরা বলতেছি এন্ট্রপি। তাহলে আমি ডেফিনেশনটা বলি, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বলতে পারি, অথবা অসম্ভাব্যতা, জাস্ট একটা সিনোনিমাস ওয়ার্ড, আর অথবা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা। কারণ দেখো শক্তি যদি রূপান্তর করতে হয় এখানে তাপের আদান প্রদান হইতে হবে না, মানে শক্তির আদান প্রদান হইতে হবে। ওই শক্তির আদান প্রদান তো আর সাম্যাবস্থা হয় না, তো না হইলে আমার তাকে আর রূপান্তর করা সম্ভব হয় না। তাহলে বলা হলো তাপ রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা, এটাকে আমরা বলি এন্ট্রপি। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোন সিস্টেমের শক্তির রূপান্তরের যে অক্ষমতা তাকে আমরা বলতে পারি কি এন্ট্রপি। তাহলে অলরেডি আমরা জেনে গেলাম এন্ট্রপি কি জিনিস। তাহলে পরীক্ষা যদি তোমাদের আসে এন্ট্রপি কাকে বলে, তাহলে তোমরা সুন্দর করে বলে দিবা কোন একটি সিস্টেম আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কোন একটি সিস্টেম তার কাজে রূপান্তরের যে অক্ষমতা, এই অক্ষমতাকে আমরা বলতে পারি তার কি এন্ট্রপি। তাহলে অলরেডি আমরা এন্ট্রপি কি বুঝে গেলাম। এবার এন্ট্রপি যদি বুঝে যাই, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এতক্ষণ আমরা যেটা পড়লাম এন্ট্রপি, এটা হচ্ছে মেইনলি আমার এন্ট্রপি জাস্ট জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে গাণিতিকভাবে এই এন্ট্রপিকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এবার আমরা আসবো এন্ট্রপির গাণিতিক ব্যাখ্যা। তাহলে আমাদের বেসিক ব্যাখ্যাটা শেষ, অর্থাৎ এন্ট্রপি কি আমরা ফিজিক্যালি জেনে গেলাম, বাট ম্যাথমেটিক্যালি এটা কেমন বা গাণিতিকভাবে আমি কিভাবে ক্যালকুলেশন করব সেই জিনিসটা আমরা এখানে এখন দেখাবো। তাহলে তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যে জিনিসটা বলতে পারি এবার হচ্ছে কি এন্ট্রপির গাণিতিক ব্যাখ্যা। তাহলে আমরা বলতে পারি, এবার আমরা পড়বো এন্ট্রপির গাণিতিক ব্যাখ্যা। এর মানে গাণিতিকভাবে আমরা এন্ট্রপিকে কিভাবে প্রকাশ করি সেই জিনিসটাই আমরা আলোচনা করব এখন। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা বলতে পারি, মনে করো কোন একটা সিস্টেম, তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই কোন একটা সিস্টেম তার মধ্যে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ তাপ ছিল ওই তাপের পরিমাণ Q1, এবং যে পরিমাণ তাপ মনে করে সাপোজ আমি ধরে নিলাম তার মধ্যে Q1 পরিমাণ তাপ প্রবেশ করলো, Q2 পরিমাণ তাপ বর্জিত হলো, তাহলে মাঝখানে যে পরিমাণ তাপটা রয়ে গেল সেটা হচ্ছে Q1 - Q2। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, সিস্টেমে তুমি তাপ দিছো Q1, ছেড়ে দিছে Q2, আর মাঝখানে Q1 - Q2 এই পরিমাণ সে কি করলো, অ্যাবজর্ব করলো বা শোষণ করলো বা গ্রহণ করলো। তাহলে সে যে পরিমাণ তাপ গ্রহণ করলো সেটাকে আমরা বলতে পারি dQ। তাহলে সে dQ পরিমাণ তাপ গ্রহণও করতে পারে আবার বর্জনও করতে পারে। তাহলে আমরা এই জিনিসটাই বলবো
কোন একটা সিস্টেম, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের বলবো কিভাবে আমরা সেই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে যদি কোন সিস্টেম যদি কোন একটা স্থির তাপমাত্রায় থাকে, মনে করো এটা হচ্ছে আমার কোন একটা সিস্টেম, তাহলে একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কোন একটা সিস্টেম, এই সিস্টেমের তাপমাত্রা ফিক্সড, তাহলে এই সিস্টেমের তাপমাত্রা কত? টি, তাহলে তার তাপমাত্রা হচ্ছে টি তাপমাত্রা। এখন এই টি তাপমাত্রার যে সিস্টেমটা আমার কাছে আছে, এই টি তাপমাত্রার যে সিস্টেমটা আমার কাছে আছে, ওই সিস্টেম ভালো করে খেয়াল করো, ওই সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে নাম দিচ্ছি ডিকিউ, তাকে নাম দিলাম কি? ডিকিউ, কারণ ডিকিউ পরিমাণ তাপ সে গ্রহণ করে, অথবা যে পরিমাণ তাপ বর্জন করে তাকে নাম দিচ্ছি ডিকিউ। তাহলে আমরা বলতে পারি সিস্টেমের কতটুকু তাপের পরিবর্তন হচ্ছে, কারণ তুমি 10 জুল, সাপোজ আমি ডিকিউ কেন বলতেছি, কারণ মনে করো তুমি সিস্টেমে আগে ছিল 10 জুল, তুমি এখন দিলা 5 জুল, হয়ে গেল কত? 15 জুল। তাহলে পার্থক্য কত বলো তো? 10 আর 15 5 জুল, মানে তুমি যেটা দিচ্ছ আলটিমেটলি সেটা হচ্ছে পার্থক্য, অর্থাৎ কতটুকু তাপের পার্থক্য হচ্ছে। তো আমি এভাবে চিন্তা করার দরকার নাই, আমি এভাবে চিন্তা করব, সিস্টেম তাপ গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে, তার তাপমাত্রাটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট তাপমাত্রায় সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে অথবা যে পরিমাণ তাপ বর্জন করে তাকে আমি নাম দিচ্ছি ডিকিউ। তাহলে একটু খেয়াল করে দেখো, ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে বা যে পরিমাণ তাপ বর্জন করে। এখন আমরা যদি এভাবে বলি, তাহলে খেয়াল করো, টি তাপমাত্রায় গ্রহণ বা বর্জন, তাহলে আমরা বলতে পারি এভাবে না বলি, গৃহীত বা বর্জিত যে তাপ, বর্জিত তাপ ইকুয়াল আমরা বলতে পারি ডিকিউ। তাহলে টি তাপমাত্রায় কোন সিস্টেম, তাহলে আমাদের টি তাপমাত্রায়, টি একটা নির্দিষ্ট স্থির তাপমাত্রা, টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে ডিকিউ, এর মানে তাপমাত্রা টি কনস্ট্যান্ট রেখে সে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করলো অথবা ডিকিউ পরিমাণ তাপ বর্জন করলো। তাহলে একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, এটাকে আমরা বলতে পারি ডিকিউ ডিভাইডেড বাই টি। এই যে একক তাপমাত্রায় যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে, আবারও বলতেছি, একক তাপমাত্রায় যে পরিমাণ তাপ সে গ্রহণ বা বর্জন করে কোন একটা সিস্টেম, এটাকে আমরা বলি তার এন্ট্রপি, এটাকে আমরা তার কি বলি? এন্ট্রপি। তো এন্ট্রপির আরেকটা ডেফিনিশন পেলাম, সেটা হচ্ছে কি? কোন একটা সিস্টেম একক তাপমাত্রায় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে আমরা বলি এন্ট্রপি, এবং এই এন্ট্রপিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিএস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি। এখানে আবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, এই ডিকিউ কি? নির্দিষ্ট তাপ, এটা কিন্তু আমার কি পরিমাণ তাপ গ্রহণ করলো বা বর্জন করলো, মানে পরিবর্তনটা। এবং এই যে ডিএসটা পাইলাম, এই ডিএসটা আসলে কি বলতো? একটু তোমাকে আমি বোঝানোর ট্রাই করি। দেখো, মনে করো প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা, আর এটা হচ্ছে আমার সিস্টেমের শেষ অবস্থা। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বা এটা হচ্ছে শেষ, এটা ভালোভাবে বুঝে ট্রাই করো। প্রাথমিক অবস্থায় সিস্টেমের এন্ট্রপি ছিল S1, শেষ অবস্থায় সিস্টেমের এন্ট্রপি ছিল S2। প্রাথমিক অবস্থায় তাপ ছিল Q1, শেষ অবস্থায় তাপ ছিল Q2। তাহলে এই Q1 এবং Q2 একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই দুইটার যে পার্থক্য তাকে আমরা বলি DQ, আর S1 এবং S2 তার যে পার্থক্য সেটাকে আমরা বলতে পারি DS। এর মানে DQ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের কারণে সিস্টেমের এন্ট্রপি ডিএস পরিমাণ পরিবর্তন হয়। তাহলে এই ডিএসটা কি বলতো? পরিবর্তন। ডিকিউটা যেরকম পরিবর্তন, ডিএসটাও পরিবর্তন। এবং বলে রাখি, এই S1 বা S2 কখনো নির্ণয় করা সম্ভব না। তাহলে একটা কথা মাথায় রাখবো, এন্ট্রপির পরম মান বা প্রকৃত মান কখনো জানা সম্ভব নয়। এর মানে কোন একটা সিস্টেম, তার মধ্যে এন্ট্রপির পরিমাণ তুমি কখনো মেজারমেন্ট করতে পারবে না। তুমি যেটা মেজারমেন্ট করতে পারবে সেটা হচ্ছে এন্ট্রপি কতটুকু পরিবর্তন হলো। তাহলে আমি আবারও বলতেছি, এন্ট্রপির পরম মান কখনো বের করা সম্ভব না। কথাটা ভালো মাথায় রাখতে হবে, আমাদের এর আগেও পড়ছিলাম অভ্যন্তরীণ শক্তির মতো। তাহলে বলে রাখি, এন্ট্রপির পরম মান, এন্ট্রপির পরম বা প্রকৃত মান কখনো বের করা সম্ভব নয়, কখনো বের করা সম্ভব নয়। এন্ট্রপির প্রকৃত মান কখনো বের করা সম্ভব নয়। তাহলে আমরা যেটা বের করি সেটা হচ্ছে কি? এন্ট্রপির পার্থক্য। আমরা শুধুমাত্র
শুধুমাত্র এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে পারি, এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে পারি। তাহলে আমি সেই জিনিসটা বলি, এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে পারি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা অলরেডি এন্ট্রপির সূত্র জেনে গেছি, ds = dq / t। ds মানে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, dq মানে কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলো, t মানে হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রা তার মধ্যে থাকে। তাহলে এটা হচ্ছে আমার এন্ট্রপি। ওকে, তাহলে এন্ট্রপির ফর্মুলা আমরা পেয়ে গেছি, এবং আমরা এটাও জানি এন্ট্রপির পরম বা প্রকৃত মান কখনো বের করা সম্ভব না। আমরা এই ফর্মুলা দিয়ে যেটা বের করি সেটা হচ্ছে কি, এন্ট্রপির পরিবর্তন, কতটুকু পরিবর্তন হলো। এবং দেখো এই dq বাড়লে ds কি হবে, বাড়বে, আর dq কমলে ds কমবে। আর dq বাড়া মানে আমরা আলটিমেটলি বলতে তার গ্রহণ করা, অর্থাৎ কোন একটা সিস্টেমে তাপ দিলে বা সিস্টেম তাপ গ্রহণ করলে তার এন্ট্রপি কি হয়, বাড়ে। আর সিস্টেম যদি তাপ ছেড়ে দেয় তাহলে তার এন্ট্রপি কমে, কারণ এন্ট্রপি বাড়া মানে কি, ধনাত্মক, এন্ট্রপি কমা মানে ঋণাত্মক। তো তাপ গ্রহণ মানে কি, ধনাত্মক, তাপ বর্জন মানে ঋণাত্মক। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, এই dq পজিটিভ হলে ds টাও পজিটিভ, dq নেগেটিভ হলে ds টাও নেগেটিভ। তাহলে dq পজিটিভ মানে কি, তাপ গ্রহণ করে, সিস্টেম তাপ গ্রহণ করে। তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তার এন্ট্রপি বাড়ে, আর সিস্টেম যদি তাপ ছেড়ে দেয় তাহলে তার এন্ট্রপি কমে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সিস্টেম তাপ গ্রহণ করা মানে কি, সিস্টেম উষ্ণ হয়, সিস্টেম উষ্ণ হলে তার এন্ট্রপি বাড়ে, আর সিস্টেম শীতল হলে তার এন্ট্রপি কমে। তাহলে আমরা এই ওভারঅল যে আইডিয়াটা, এই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, যে আমার এন্ট্রপির যে বেসিক আইডিয়াগুলো সেগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, সেটা হচ্ছে কি যে আমাদের এন্ট্রপি কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম, এবং আমাদের ফর্মুলা আমরা জেনে গেলাম। তাহলে আমি ওভারঅল এখানে একটা কথাই বলতে পারি, কোন একটা সিস্টেম একক তাপমাত্রায় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেটা দ্বারা আমরা এন্ট্রপির পরিমাপ করতে পারি। আর এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করা যায়, প্রকৃত মান কখনো মেজারমেন্ট করা যায় না। আর সিস্টেম যখন তাপ গ্রহণ করে বা উষ্ণ হয় তখন তার এন্ট্রপি বাড়ে, আর সিস্টেম যখন তাপ বর্জন করে বা শীতল হয় তখন তার তাপমাত্রা, তার এন্ট্রপি কমে। এবং এন্ট্রপির প্রকৃত মান কখনো বের করা সম্ভব না, যেটা বের করতে পারি সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এই কথাগুলো তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের এন্ট্রপি নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তাহলে অলরেডি আমরা কয়েকটা জিনিস জেনে গেলাম। এবার আসি, যদি জানি, এখন আমরা আরো কয়েকটা, এতটুকু তো গেল জাস্ট আমরা এন্ট্রপির সাথে পরিচিত হলাম। এবার আমাকে কয়েকটা প্রক্রিয়া জানতে হবে। একটু ভালো করে খেয়াল করো, 9 10 একটা জিনিস শিখবো, যেটা তোমরা 9 10 কিভাবে শিখছো আমি জানি না, বাট আমি এখন আমার মতো করে পড়াবো, কারণ এই জিনিসটা ম্যাথ করার জন্য খুব খুব বেশি কাজে লাগবে। তাহলে একটু ভালো করে খেয়াল করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, আমাদের সাপোজ একটু খেয়াল করে দেখো, আমাদের একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমাদের কি আছে একটু খেয়াল করো, এই পাত্রের মধ্যে -5°C তাপমাত্রার বরফ আছে। কি আছে? -5°C তাপমাত্রার বরফ আছে। এখন আমি দেখবো এখানে তাপ দিয়ে আমি দেখবো আসলে কি হয়, আমি তাপ দিয়ে দেখবো আসলে কি হয়। তো তাপ দিলে কি হয় সেই জিনিসটা আমি তোমাকে ডিরেক্টলি বলে দিব। তাহলে আমি একটু দেখি যে আমাদের ধাপগুলো কি হবে, অর্থাৎ কি থেকে কি হয়, আমরা সেই জিনিসটা বুঝার ট্রাই করি। তো আমি এখানে কয়েকটা পেজ বা দশা এঁকে রাখলাম, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে -5°C এর যে বরফটা, এই বরফকে আমি তাপ দিয়ে কি করব, আমি 100°C তাপমাত্রার বাষ্প বানাবো। তাহলে আমি কি বললাম, -5°C তাপমাত্রার বরফকে 100°C তাপমাত্রার বাষ্প বানাবো। এই বাষ্প বানানোর জন্য কি করতে হবে তাহলে একটু খেয়াল করো। সোজা হিসাব ভাইয়া, আমার যদি আপনি বাষ্প বানাতে চান তাহলে তার কি করতে হবে, তার মধ্যে কিছু পরিমাণ তাপ দিতে হবে। তাহলে আমরা এখানে সবার এই যে পাত্র, অর্থাৎ আমি এখানে প্রথমবার, সেকেন্ডবার, থার্ডবার এভাবে করতেছি, মানে একটা থেকে একটাতে যাবে, আমি সবগুলোর মধ্যে আগুন লাগাই দিই। আলটিমেটলি পাত্র একটাকে আমি বিভিন্ন সময় দেখাচ্ছি, একই পাত্রকে আমি বিভিন্ন সময় দেখাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, -5°C তাপমাত্রার কি আছে, বরফ আছে। এই -5°C তাপমাত্রার বরফকে যদি তুমি তাপ দাও, সেটা কি পানি হয়ে যাবে? জি না ভাইয়া। আমি এখানে একটা থার্মোমিটার বসাই দিই, দেখবো
এই থার্মোমিটারে তাপমাত্রা অটোমেটিক -5 থেকে বাড়তে 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 আমার 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। কিন্তু এই বরফটা বরফেই থেকে যায়। অর্থাৎ তুমি পরীক্ষা যদি করো, এটাকে আমরা তোমরা 9-10 তোমাদের ছিল কিনা আমি জানি না, সারলির একটা এক্সপেরিমেন্ট বলা হয়। তো তুমি জাস্ট জেনে রাখো যে এই বরফটাকে, তোমাদের একটা গ্রাফও ছিল এরকম, আমি যতদূর জানি 9-10 এরকম থাকে, তাহলে আমি তবুও একটু স্মরণ করাই দিচ্ছি। -5 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে যখন তুমি তাপ দিলা, এই বরফটা কখনো ডিরেক্টলি পানি হবে না। কারণ বরফ কিভাবে পানি হয়? বরফ গলে পানি হয়। আর বরফ গলার জন্য আমাদের কত তাপমাত্রা লাগে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এর মানে বরফ যদি গলে পানি হইতে হয়, তার তাপমাত্রা হইতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হইল। তাহলে তুমি থার্মোমিটার যদি লাগাই দিলা, এই থার্মোমিটার রিডিং কি পাবা? এই থার্মোমিটারে দেখবে তার তাপমাত্রা বাড়তে 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 0 হইল। আশ্চর্যজনক বিষয় হলো, এই 0-তে তুমি তাও তাপ দিচ্ছ, এই তাপ দিলে দেখা যাবে থার্মোমিটারের রিডিং এর আর কোনো পরিবর্তন হচ্ছে না। কি হবে? এবার একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমার যে বরফগুলা, এই বরফগুলা গলা আরম্ভ করবে। এই বরফগুলো কি হবে? গলা আরম্ভ করবে। বরফ গলে শেষ পর্যন্ত কি হয়ে যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখছো, আমার বরফ যখন গলা আরম্ভ হলো, তখন কিন্তু তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় নাই। তখন কি হয়েছে? শুধুমাত্র বরফটা পানিতে রূপান্তর হয়েছে, কিন্তু তাপমাত্রা আগের মতোই আছে। এর মানে সে যখন তার অবস্থার পরিবর্তন করতেছে, তখন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার এটা গলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হইল। এবার তাহলে আমি আবারও সেই থার্মোমিটার দিয়ে রাখলাম। থার্মোমিটার আমি প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে রাখবো আমার সুবিধার জন্য। এখন আসো, আমি কি করলাম? এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তার মধ্যে আবার তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিলে কি হবে? এই পানির তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে 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 এক সময় এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়ে যাবে। আশ্চর্যজনক বিষয় হলো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন হবে, ওই মুহূর্তে তুমি যদি আবার তাপ দাও, তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সে হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তাহলে আমি এখান থেকে কি দেখতেছি? এটা তোমরা আগে থেকেই জানো, আমি শুধুমাত্র মনে করাই দিলাম। তাহলে দেখো এখানে আমি কি দেখতেছি, আমি দেখি প্রথমটাতে দেখলাম বরফ বরফই আছে, কিন্তু তার তাপমাত্রা -5 থেকে কত হয়? 0। তাহলে এই বরফই আছে, এর মানে তার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কঠিনই আছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এটাকে বলতেছি তাপমাত্রার পরিবর্তন। এবার আসো, এখানে কি হইলো? 0টা 0ই আছে, এর মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, বাট বরফটা গলে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। তাহলে বরফ ছিল কঠিন পদার্থ, পানি হচ্ছে আমার তরল পদার্থ, অবস্থা কি আগের মতো আছে? জি না ভাই, আগের মতো নাই। তাহলে আমাদের এখানে কি হলো? এখানে অবস্থার পরিবর্তন হলো। এখানে কি হলো? অবস্থার পরিবর্তন। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এখানে তাপমাত্রার পরিবর্তন হলো, এখানে অবস্থার পরিবর্তন হলো। আবার যদি তুমি এখানে চিন্তা করে দেখো ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হলো, এর মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু পানিটা পানি আছে, এর মানে এখানে হয়েছে তাপমাত্রার পরিবর্তন। আবার এখানে যদি তুমি চিন্তা করে দেখো, এখানে কি হয়েছে? 100টা 100 আছে, খালি পানিটা বাষ্প হয়ে গেছে, যেটাকে আমরা বলি আমাদের বাষ্পীভবন, এবং এটাকে আমরা বলি কি? গলন। বরফ গলে পানি হওয়া, এটাকে আমরা বলি গলন। আর এটাকে আমরা বলি কি? বাষ্পীভূত হওয়া, মানে হচ্ছে বাষ্পীভবন বলা হয়। এটাকে বলা হয় বাষ্পীভবন, আর এটাকে বলা হয় গলন। আর যে তাপমাত্রায় গলে, তোমরা জানো, তাকে বলা হয় আমার গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় সে ফুটতে থাকে, আস্তে আস্তে বাষ্পীভূত হয়, তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। তাহলে আমরা যদি দেখি এখানে কি হচ্ছে? পানি থেকে বাষ্প হচ্ছে, এর মানে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওভারঅল তুমি পুরো জিনিসটা একটু খেয়াল করে দেখো তো। আমি দেখতেছি প্রত্যেকটা জায়গায় আসলে একটা কমন কনফিগারেশন আছে। যখন তার তাপমাত্রার পরিবর্তন হয়, তখন কিন্তু অবস্থাটা ফিক্সড, বরফই আছে। যখন অবস্থার পরিবর্তন হয়, তখন কিন্তু তাপমাত্রা ফিক্সড, 0 ডিগ্রি আছে। আবার যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু আমার অবস্থা ফিক্সড, পানি আছে। আবার যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন আমাদের তাপমাত্রা ফিক্সড, 100ই আছে।
তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমার তাপমাত্রার পরিবর্তন এবং অবস্থার পরিবর্তন কখনো একই সাথে সম্ভব না। তাহলে আমি আবারও বলি, তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা বাদ দিলাম। যেমন এরকম তো আমার ন্যাপথালিনের ক্ষেত্রে চিন্তা করলে ন্যাপথালিন ডিরেক্টলি বাষ্পীভূত হয়ে যায়, তো আমি জাস্ট নর্মালি বলতেছি। তাহলে আমরা কি বলি, পানির ক্ষেত্রে আমার কি হয় বা যে কোনো নর্মালি তরল পদার্থের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তার অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন কখনো একই সাথে সম্ভব না। তাহলে আমার এগুলো কি হয়, ভিন্ন ভিন্ন ভাবে হয়। এবার আসি আমরা এখান থেকে তাপটা বের করব। হ্যাঁ, আমরা একটা ফর্মুলা বলি। তোমরা যদি তোমাকে বলি এই যে বরফটা, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে গেল, এর মানে তার কিসের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এই তাপমাত্রার পরিবর্তন, আচ্ছা বলো তো এই বরফটা বরফই ছিল, তার তাপমাত্রা বেড়ে গেল, এর মানে সে কিছু পরিমাণ তাপ নিচে গ্রহণ করছে। এই কি পরিমাণ তাপ গ্রহণ করছে বলো তো? হ্যাঁ, ওই যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেটার জন্য ফর্মুলা হচ্ছে Q = ms del থিটা বা ডেল্টা টি। Q = আমরা বলতে পারি কি ms ডেল্টা টি। আবার এখানে যদি আমরা বলি বরফটা গলে পানি হয়ে গেছে, তাপমাত্রার পরিবর্তন হয়নি, এই বরফ গলে পানি হওয়ার জন্য সে তাপ গ্রহণ করে, কি পরিমাণ তাপ গ্রহণ করলো তার ফর্মুলা কি হবে, সেটা হচ্ছে Q হচ্ছে mLF। আর তোমরা জানো LF কে আমরা বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা হচ্ছে বরফ গলে যাচ্ছে, আমরা তাহলে এটাকে আমরা বলতে পারি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটাকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আমাদের Q = mLF পেয়ে গেলাম। আবার এখানে যদি চিন্তা করি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে তাপমাত্রার পরিবর্তনের কারণে যে পরিমাণ তাপ সে গ্রহণ করলো Q = ms ডেল্টা টি। আবার এখানে যদি চিন্তা করি সে বাষ্পীভূত হয়ে গেছে, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে Q = কত, mLV। এবার কিন্তু LF না, এখানে ছিল LF, এখানে হচ্ছে LV। LV মানে কি, এটা ছিল গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, এটা হচ্ছে বাষ্পীভবনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ। এবং আমি একটু বলে রাখি বরফের জন্য এই মানটা তুমি মুখস্থ রাখতে পারো, সেটা হচ্ছে কি LF = 336,000 জুল পার কেজি। আর যদি আমরা বলি LV, সেটা হচ্ছে 2268,000 জুল পার কেজি। এই মানগুলো একটু মুখস্থ রাখাটা বেটার। এবং আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ দুইটা জিনিস ক্ষেত্রে মুখস্থ রাখবা। এই যে আপেক্ষিক তাপ S অফ বরফ, হচ্ছে আমার কত, 2100। আর S পানি হচ্ছে 4200। আমরা জানি পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, 910 এ পড়ে আসছো, পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি সেটা হচ্ছে 4200, আর বরফের আপেক্ষিক তাপ আমাদের 2100, পানির ঠিক অর্ধেক। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, আমাদের সবসময় এগুলো দেওয়া থাকে না। আর এটার একক কি, জুল পার কেজি পার কেলভিন, আমরা বলতে পারি জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই ওভারঅল আমার এই আইডিয়াগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি ওভারঅল এখান থেকে কি বলতে পারি, এই কথাগুলা এই ধরনের কনসেপ্টগুলো 9-10 এর কোর্সে আমি একটু জাস্ট মনে করাই দিলাম। তাহলে আবারও বলি আমি, তাপমাত্রার পরিবর্তন, অবস্থার পরিবর্তন কখনো একই সাথে সম্ভব না। এবং বরফের ক্ষেত্রে সে গলবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এর মানে তাকে গলতে হলে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসতে হবে। এবং পানির ক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মানে তাকে ফুটতে হলে আগে 100-এ আসতে হবে, দেন সে ফুটবে। আর যখন সে ফুটবে তখন সে তার তাপমাত্রা 100 ফিক্সড রাখবে, আর যখন সেই বরফটা গলবে তখন তার তাপমাত্রা 0টা ফিক্সড রাখবে। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বরফ গলে যায় ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা পরিবর্তন হবে না, আর যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পীভূত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। যখন সকল পানি বাষ্পীভূত হয়ে গেল এরপর ওই বাষ্পের তাপমাত্রা আরো বাড়ানো যাবে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি এই জিনিসটা আমাদের জানা দরকার। আর তাপমাত্রার পরিবর্তনের জন্য আমাদের কি পরিমাণ তাপ লাগে বা কি পরিমাণ তাপ গ্রহণ, এটা তো কি গৃহীত তাপ না, কারণ সেই পরিমাণ তাপ গ্রহণ করতেছে, কারণ বরফ থেকে বরফের তাপমাত্রা বাড়তেছে, বরফ গ্রহণ করে করে তার সাথে গলে বাষ্পীভূত হয়, তাহলে এই পরিমাণ তাপ গ্রহণ করে। তাহলে গৃহীত তাপের ফর্মুলা ms ডেল থিটা, যখন তাপমাত্রা পরিবর্তন হবে। আর যখন গলবে তখন হচ্ছে mLF, LF এর মান হচ্ছে 336,000, আর যখন বাষ্পীভূত হবে তখন হচ্ছে Q = mLV, এবং LV এর মান হচ্ছে 2268,000 জুল পার কেজি পার কেলভিন। এই মানগুলা জুল পার কেজি, এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এবং বরফের জন্য S = 2100 জুল পার কেজি পার কেলভিন, আর পানির জন্য S = হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এই ডেটাগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলা মাথায় রাখা ছাড়া তুমি কখনো এন্ট্রপির ম্যাথ করতে পারবা না বা তুমি সামনের দিকে প্রসিড করতে পারবা না। তাহলে এখানে মোটামুটি আমরা অনেক কিছু কিন্তু বলছি।
আচ্ছা, যেটা এতটুকু বলছি, তোমাদের আগে কাজ হচ্ছে এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু জানাতে পারো, কমেন্টে একটু জানাও, কারণ এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমি আগে বলে দিই, না হয় আমি ভিতরে গেলে তোমরা বুঝবা না। আচ্ছা, তাহলে কারো মনে হয় কোনো প্রশ্ন নাই, কারণ কেউ কোনো প্রশ্ন করে নাই, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে আমি এখন তাহলে এই জিনিসটা মুছে ফেলি। হ্যাঁ, এই জিনিসটা মুছে আমি সামনের দিকে এখন একটু প্রসিড করব। তাহলে এই এই অংশ যেটা পড়াইলাম এটা আমার ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এখন হয়তো কাজে লাগবে না, কিন্তু ম্যাথ করার সময় আমার এটা খুব বেশি কাজে লাগবে। তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। এবার আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আগাবো, যে আমাদের তাপ ইঞ্জিনের সাথে আমাদের এন্ট্রপির কি সম্পর্ক সেটা নিয়ে আমরা অ্যানালাইজ করব। আবারও বলতেছি, এখন আমরা তাপ ইঞ্জিনের সাথে এন্ট্রপির কি সম্পর্ক সেটা নিয়ে আমরা কি করব, অ্যানালাইসিস করব। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। আচ্ছা, এবার আসি, আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে দুই পাশে আঁকি, যে আমার এদিকে হচ্ছে সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। আর এখানে রেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন পরিবর্তন। এবার আসি, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন যদি আমরা দেখি, তাহলে আমার জিনিসটা কেমন হবে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে প্রথমত আসো সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। তাহলে এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা কি, ds ইকুয়ালস টু আমরা বলতে পারি dq ডিভাইডেড বাই t। এখন আসো সমষ্ণ প্রক্রিয়া মানে কি, আমরা জানি সমষ্ণ মানে হচ্ছে সম উষ্ণ, মানে উষ্ণতা কনস্ট্যান্ট, এর মানে তাপমাত্রা t কনস্ট্যান্ট, তাপমাত্রা টি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এই তাপমাত্রা আমার এটা কনস্ট্যান্ট, এর মানে এটা একটা নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি। তাহলে আমরা বলতে পারি সমস্ত প্রক্রিয়ায় এই তাপমাত্রা কি হয়, কনস্ট্যান্ট থাকে। এবার আমরা বলছিলাম মনে আছে, সমস্ত প্রক্রিয়া হচ্ছে একটা স্লো প্রসেস, সে স্লোলি পিস্টনটা ভিতরের দিকে যাবে, স্লোলি বের হয়ে আসবে, মানে এত স্লোলি যাবে সে সবসময় সিস্টেমের সাথে তাপের আদান প্রদান করবে, হয় তাপ গ্রহণ করবে অথবা তাপ বর্জন করবে। এই তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে সে কি করে, একটা সমতা মেনটেন করে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখে। তাহলে আমরা বলতে পারি কি, এই তাপমাত্রা কনস্ট্যান্ট একটা মান আছে, আর এই যে ডিকিউ, এই ডিকিউটা কি হয়, এই ডিকিউটা পজিটিভও হইতে পারে, এই ডিকিউটা নেগেটিভও হইতে পারে। তাহলে ডিকিউ যদি পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারি এন্ট্রপি বাড়ে, আর ডিকিউ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারি এন্ট্রপি কমে। তাহলে আমরা এক কথায় বলতে পারবো সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি বাড়ুক আর কমুক, পরিবর্তন তো হয়। হ্যাঁ, তাহলে আমরা একটা কথা বলতে পারি, সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে লিখলাম, যে আমাদের লাইনটা লিখে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয়, পরিবর্তন হয়। সেটা বাড়তেও পারে কমতেও পারে, কার উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে সে কি তাপ গ্রহণ করে নাকি বর্জন করে তার উপর। এবার আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আবার আগের মতো বলতে পারি, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ds ইকুয়ালস টু dq ডিভাইডেড বাই t। আচ্ছা বলো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা মনে আছে, রুদ্ধতাপীয় মানে হচ্ছে এটা আবদ্ধ, আবদ্ধ মানে কি, তার মধ্যে কোনো তাপের আদান প্রদান নাই, তাপের আদান প্রদান নাই মানে হচ্ছে তাপের পরিবর্তন dq ইকুয়ালস টু কত, 0। তাহলে dq ইকুয়ালস টু যদি 0 হয়, এটার মান কত, 0, তাহলে আমরা 0 ডিভাইড বাই t ইকুয়ালস টু কি বলতে পারি, 0। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি কি একটা কথা বলতে পারি,
এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি এন্ট্রপির পরিবর্তন। তাহলে এই এন্ট্রপির পরিবর্তন কত, শূন্য। তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, এন্ট্রপির পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। একটু ভালোভাবে বুঝিও লাইনটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হচ্ছে না। এন্ট্রপির পরিবর্তন হচ্ছে না মানে কি, এন্ট্রপি আগে যা ছিল এখনো তা আছে, ওই কারণে বলতেছি এন্ট্রপির কোনো পরিবর্তন ছিল না, হচ্ছে না। এন্ট্রপি S1 যা, S1 এর মানও S, এরপরে এন্ট্রপি S2 এর মানও S, তাহলে পরিবর্তনটা কত, ds = 0। তাহলে আমি কি লিখতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য, এর মানে এন্ট্রপি কখনো পরিবর্তন হয় না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এর এন্ট্রপি পরিবর্তন হয় না মানে কি, এন্ট্রপি আগে যা ছিল এখনো তেমন আছে, এর মানে এন্ট্রপি কি, স্থির। এটা একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। তাহলে এখানে দুইটা জিনিস পরীক্ষা আসতে পারে, একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে শূন্য। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এই কথাটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি আবার বলতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। আবারও বলতেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু এন্ট্রপির পরিবর্তন শূন্য, এর মানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নাই মানে হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট বা স্থির থাকে। তাহলে আমরা একটা জিনিস বুঝবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, যার কারণে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। আর সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি কখনো স্থির থাকে না, সে হয় বাড়ে অথবা কমে। এই কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করবা। এটা হচ্ছে সমষ্ণ ভার্সেস রুদ্ধতাপীয়। এবার পুরো প্রত্যাবর্তী ভার্সেস অপ্রত্যাবর্তী। তাহলে আশা করি এক্ষেত্রে বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসি, এবার একটু খেয়াল করব, আমরা আমাদের প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা এন্ট্রপি পড়ব। তাহলে এবার আমরা পড়ব কি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি। তাহলে দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এর আগে কি পড়ছিলাম, সমষ্ণ রুদ্ধতাপীয়। সমষ্ণতে এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে, রুদ্ধতাপীয়তে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই, এন্ট্রপি স্থির, এন্ট্রপির পরিবর্তন শূন্য। আর এবার হচ্ছে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী, মিক্স করিও না কিন্তু। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমরা একটু হিসাব করব। তাহলে এটি খেয়াল করে দেখো, একটা সিম্পল প্রত্যাবর্তী প্রক্রিয়া কি বলতো, কার্নো চক্র। যে কার্নো চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, আমরা এটাকে প্রত্যাবর্তী ধরে নিই। তাহলে একটু খেয়াল করে দেখো, কার্নো চক্রটা যদি আমরা এখানে আঁকি, তাহলে তার চারটা ধাপ আছে। এই প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ, সেকেন্ড ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ, থার্ডটা সমষ্ণ সংকোচন, লাস্ট রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এটা এ বিন্দু, বি, সি, ডি। আমরা জানি সমষ্ণ, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ। এক্ষেত্রে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এবং তার তাপমাত্রা যেহেতু সমষ্ণ ফিক্সড, সেটা হচ্ছে T1। আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর এটা হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন, এক্ষেত্রে সে Q2 পরিমাণ তাপ বর্জন করে এবং তার তাপমাত্রা কনস্ট্যান্ট T2। এটা হচ্ছে পুরাটা আমার যে আমাদের কি বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এ থেকে বি তে যাবে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে আমি এ থেকে বি তে একটা প্রক্রিয়া, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে এই টোটাল চারটা ধাপ, এই চারটা ধাপে আমরা এন্ট্রপি বের করব। তাহলে আমি আবারও বলতেছি, এখানে আমি দুই ধরনের প্রশ্ন পড়াই বলবো, একটা হচ্ছে প্রত্যাবর্তীও পড়াই বলতেছি, আর একটা হচ্ছে কার্নো চক্র পড়াই বলতেছি। তাহলে একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপ যদি চিন্তা করি, প্রথম ধাপে আমার এন্ট্রপি পরিবর্তন আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে আমার DS1। DS1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি,
আমরা জানি এন্ট্রপির পরিবর্তন কি, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আমার dq ডিভাইডেড বাই t। ওকে, এবার আসো dq ডিভাইড বাই t যেহেতু, তাহলে প্রথম ধাপে সে এই dq মানে কি, কি পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে। তাহলে dq মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ। বলো তো প্রথম ধাপে কি করে, q1 পরিমাণ তাপ গ্রহণ করে, তাহলে গৃহীত তাপ হচ্ছে q1 এবং ওই তার যে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্ট তাপমাত্রা কত, T1। তাহলে আমরা বলতে পারি প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা হচ্ছে Q1/T1। অনেক সময় পরীক্ষায় তোমাকে বলে কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তন হিসাব করো, তাহলে তোমার Q1 আর T1 জানা থাকলে তুমি মান বসাই দিবা, আনসার পেয়ে যাবা। এবং এখান থেকে বুঝতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ds ইকুয়াল টু আমরা কি জানি, dq ডিভাইড বাই t। তাহলে dq এর একক কি, জুল, তাপমাত্রার একক কি, কেলভিন, তাহলে এন্ট্রপির একক কি, জুল পার কেলভিন। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন, এটা একটু আমাকে মনে রাখতে হবে। এবার আসো দ্বিতীয় ধাপ। তাহলে দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত, ds2 ইকুয়াল টু আবার আগের মতো dq ডিভাইড বাই t। এটা কোন প্রক্রিয়া ভাইয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq এর মান কত বলো তো, 0। তাহলে আমরা বলতে পারি 0, যেহেতু 0 আর বাকিটা আমার হিসাব করার দরকার নাই, তাহলে আলটিমেটলি আমার এটা आंसर কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার আসি আমরা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, যদি তৃতীয় ধাপ বলি ds3 ইকুয়ালস টু আগের মতো dq ডিভাইড বাই t। আচ্ছা বলো তো 3 নাম্বার ধাপে সে কি করে, তাপ বর্জন করে। কি পরিমাণ তাপ বর্জন করে, q2। তাহলে সে q2 পরিমাণ তাপ বর্জন করে এবং তাপমাত্রা হচ্ছে t2। q2 পরিমাণ তাপ সে কি করে, আবারও বলতেছি q2 পরিমাণ তাপ কি করে, বর্জন করে। তাপ গ্রহণ যদি ধনাত্মক হয়, বর্জন কি ঋণাত্মক, এর মানে একটা মাইনাস চিহ্ন আসবে, বুঝতে পারছি। তাহলে আবারও বলি যে আমাদের ds1 ইকুয়ালস টু হচ্ছে q1/t1 আর ds3 এটা হচ্ছে মাইনাস q2/t2। মাইনাস কেন আসলো, এখানে ধনাত্মক কারণ হচ্ছে গৃহীত তাপ, আর এখানে বর্জিত তাপ, এখানে গ্রহণ করে এখানে বর্জন করে। এটা সমষ্টি প্রক্রিয়া, এটা সমষ্টি প্রক্রিয়া। সমষ্টি প্রক্রিয়া এক্ষেত্রে এন্ট্রপি বাড়ে আর এক্ষেত্রে এন্ট্রপি কমে, আর এটা যেহেতু রুদ্ধতাপীয় এন্ট্রপি পরিবর্তন 0। আর চতুর্থ ধাপ তো বুঝতে পারতেছো, চতুর্থ ধাপ আমার ds4 ইকুয়ালস টু আমরা বলতে পারি কি, এই ক্ষেত্রে হচ্ছে রুদ্ধতাপীয়, এর মানে dq এর মান কত, 0। তাহলে আমাদের dq ডিভাইড বাই t, যেহেতু dq এর মান 0, আলটিমেটলি টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে কত, 0। সুতরাং আমরা বলতে পারি কি, আমার মোট এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়ালস টু ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস ds4 ইকুয়ালস টু বলা যায় q1 ডিভাইডেড বাই t1 মাইনাস q2 ডিভাইড বাই t2। এখন বলো এটা কোন কোন চক্র, কার্নোট চক্র না। আর আমরা জানি কার্নোট চক্রের ক্ষেত্রে বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে q1 ডিভাইড বাই t1 ইকুয়ালস টু q2 বাই কি t2। এটা আমরা জানি, আগে থেকে আমরা মুখস্থ জানি q1 বাই t1 ইকুয়ালস টু q2 বাই t2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি q1 বাই t1 মাইনাস q2 বাই t2 এর জায়গায় q1 বাই t1 বসানো যায় কিনা, যায়। তাহলে কাটাকাটি করলে आंसर কত, 0। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এই টোটাল এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়ালস টু কত হলো, 0। কোন প্রক্রিয়ায়, প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তন 0। এর মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। আবারও বলতেছি, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এবং এটা হচ্ছে কার্নোট চক্র। কার্নোট চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই ক্ষেত্রে আবার এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এখান থেকে কয় ধরনের প্রশ্ন আসতে পারে আমি বলি। 1 নম্বর প্রশ্ন, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত, 0। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। এরপর বলা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে ব্যাখ্যা করো। চিত্র আঁকবা, 4টা দিবা, যোগ করবা, ব্যাখ্যা হয়ে গেল। এবার বলা হবে কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তন হিসাব করো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, আলাদা আলাদা করে করতে হবে, শিখিয়ে দিলাম। এবার বলবে কার্নোট চক্রের টোটাল এন্ট্রপির পরিবর্তন হিসাব করো। তুমি জানো आंसर আসবে 0, তাও তোমাকে হিসাব করতে হবে। কি করতে হবে, এই 4টা বের করে যোগ করতে হবে। এগুলো সৃজনশীলে আসে। তাহলে সৃজনশীলে এই ধরনের আসতে পারে, কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তন হিসাব করে দেখাও যে এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার বলতেছি,
কার্নোট চক্রের প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তন হিসাব করে দেখাও যে এটা একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, তখন তুমি কি করবা, এটা পুরোটা ক্যালকুলেশন করে আনসার পাওয়া 0। তাহলে লিখবা যেহেতু আমার টোটাল এন্ট্রপির পরিবর্তন 0 আর প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে, মানে এন্ট্রপির পরিবর্তন 0, তাহলে যেহেতু কার্নোট চক্রে আমার এন্ট্রপির পরিবর্তন 0, এর মানে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রশ্ন অনেকভাবে ঘুরে দিতে পারে, বাট সলিউশন একটাই। এই সলিউশনটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমরা জেনে গেলাম প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। আবারও বলতেছি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। ওকে, দেন আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করব, যে আমাদের এতটুকু শেষ। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাবো। এবার আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে এখন আসবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া চলে গেল, এবার আমরা আসি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা দেখি, এবার আমরা পড়বো কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং আমরা জানি প্রকৃতির যে যতগুলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে ওগুলো কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা আরেকটা বলতে পারি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ যেটা স্বাভাবিকলি হয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ যেটা আমার ফ্লুয়েন্টলি হয়, স্বভাবতই যেটা হয় তাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত। যেমন তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। উল্টা কখনো হয় না, উল্টা করতে হলে কাজ করতে হয়, মানে যেটা স্বভাবতই হয়। একটা পাথর ছেড়ে দিলাম, সে নিচের দিকে পড়বে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে যেটা অটোমেটিক হয় সেটা স্বতঃস্ফূর্ত, আর তার অপোজিটে কাজ করতে হলে তোমাকে, অপোজিটে কিছু করতে হলে তোমাকে অবশ্যই কাজ করতে হবে। এবার আসি আমরা আমাদের এখান থেকে আমরা কি দেখলাম, এখন দেখবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার আমরা খুব ভালো একটা এক্সাম্পল এখানে দিব। এই এক্সাম্পলটা খুব ভালোভাবে মাথায় ঢুকানোর ট্রাই করো। আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা T1। এখানে একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে T2। একটু ভালো করে খেয়াল করো, আমি দুইটা বস্তুকে কানেক্ট করে দিলাম, তাপীয় সমতায় আনলাম। তাহলে কি হবে বলতো, একটা থেকে আরেকটা দিয়ে কি প্রবাহিত হবে, তাপ প্রবাহিত হবে। আমি ধরে নিলাম T1 এবং T2 ভিন্ন ভিন্ন, এদের মধ্যে কে বড় জানি না, ধরে নিলাম T1 ইজ গ্রেটার দেন T2, অর্থাৎ প্রথমটা উষ্ণ তাপমাত্রা, পরেরটা শীতল তাপমাত্রা। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, উষ্ণ থেকে শীতলের দিকে যাবে। এখন আমার উষ্ণ থেকে শীতলের দিকে যে পরিমাণ তাপ যাবে তাকে নাম দিলাম কিউ। তাহলে এই কিউ পরিমাণ তাপ কি হবে বলতো, এই কিউ পরিমাণ তাপ প্রথমটা বর্জন করবে, আর এই কিউ পরিমাণ তাপ দ্বিতীয়টা কি করবে, গ্রহণ করবে। তাহলে প্রথমটার জন্য গৃহীত তাপ কিউ, বর্জিত তাপ কিউ, আর সেকেন্ডটার জন্য গৃহীত তাপ হচ্ছে কিউ। এখন আসি, তাপমাত্রা যদি পার্থক্য না থাকতো এই কাজটা কিন্তু কখনো হইতো না। তাহলে আমি যদি বলি, আবারও বলতেছি, এটা তাহলে আমার কি হচ্ছে, উচ্চ তাপমাত্রা, এটা নিম্ন তাপমাত্রা, অটোমেটিক আমার উচ্চ থেকে নিম্নের দিকে এটা তাপ প্রবাহিত হবে। এটাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে আমরা বলছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তোমার এখান থেকে এখানে যাবে, কখনো উল্টাভাবে আমার আনা যাবে না, আনতে হলে আমাকে কাজ করতে হবে, অটোমেটিক আসবে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে এখানে যাওয়া যদি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, তাহলে আমরা বলতে পারি এই T1 তাপমাত্রা, এই T1 তাপমাত্রা এটা উষ্ণ, আর T2টা শীতল। এটা যে পরিমাণ বর্জন করে, এটা ঠিক সেই পরিমাণ গ্রহণ করে। এখন আমি যদি বলি প্রথম ক্ষেত্রে আমার এন্ট্রপি, তাহলে প্রথম ক্ষেত্র না বলে প্রথম বস্তু বলি, প্রথম বস্তুর জন্য এন্ট্রপির পরিবর্তন নাম দিলাম DS ইকুয়ালস DS1 ইকুয়ালস টু কি হবে বলতো, স্বভাবতই ফর্মুলা হচ্ছে আমার dQ ডিভাইড বাই T। এখন আসো, dQ মানে কি, গৃহীত বা বর্জিত তাপ। প্রথমটা কি করে ভাইয়া, প্রথমটা আমার বর্জন করে, কি পরিমাণ বর্জন করে, কিউ পরিমাণ তাপ বর্জন করে। তাহলে আমাকে দিতে হবে কি, মাইনাস কিউ, কারণ সে কিউ পরিমাণ তাপ বর্জন করে, ডিভাইডেড বাই তাপমাত্রা কত, T1। এটা হচ্ছে আমার প্রথম বস্তুর জন্য এন্ট্রপির পরিবর্তন। এবার আসি দ্বিতীয় বস্তুর জন্য। তাহলে দ্বিতীয় বস্তু যেটা, ওই দ্বিতীয় বস্তুর জন্য এন্ট্রপির পরিবর্তন নাম দিলাম DS2 ইকুয়ালস টু আবার আগের মতো dQ ডিভাইড বাই T। এবার একটু খেয়াল করে দেখো তো, দ্বিতীয় বস্তু কি করে, কিউ পরিমাণ তাপ গ্রহণ করে। গ্রহণটাকে আমরা কি বলি বলতো, গ্রহণটাকে আমরা বলি ধনাত্মক। তাহলে গ্রহণটা যদি ধনাত্মক হয়, তাহলে কিউ ডিভাইড বাই তাপমাত্রা কত, T2। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বস্তুর এন্ট্রপির পরিবর্তন কিউ বাই T2।
এখন আসো আমি যদি বলি মোট এন্ট্রপি, তাহলে আমার টোটাল এন্ট্রপি কত হবে, ds ইকুয়ালস টু হবে ds1 প্লাস ds2, এটা হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন। সেটা হবে কত, মাইনাস কিউ ডিভাইডেড বাই t1 প্লাস কিউ ডিভাইডেড বাই t2। এখন আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি কিভাবে, কিউ বাই t2 মাইনাস কিউ বাই t1। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমার এখানে যদি আমরা বলি এখানে দুইটা লব কেমন সমান, দুইটা লব সমান, যেহেতু লব সমান এদের কম্পেয়ার করতে হবে হরের মাধ্যমে। তাহলে হরের মধ্যে t1 এবং t2 এর মধ্যে কে বড় বলো তো, t1 টা বড়। আর আমরা যদি জানি আমাদের t1 যত বড় হবে, খেয়াল করো t1 টা লবে নাকি হরে, হরে, তাহলে হর যত বড় ওই ভগ্নাংশটা তত কি হয়, ছোট। তাহলে আমরা জানি t1 বড় t2 ছোট, তাহলে যেহেতু t1 বড় এবং t2 কোথায় আছে, নিচে আছে, তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশ যেটা আছে এই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট আর এই ভগ্নাংশটা হয়ে যাবে কি, বড়। আমি বুঝাইতে পারছি কিনা, যেহেতু t1 বড় t2 ছোট, লব কিন্তু সমান, তাহলে কোনটা বড় কোনটা ছোট সেটা কার উপর ডিপেন্ড করবে, হরের উপর। হরের মধ্যে যেহেতু t1 বড় t2 ছোট, নিচের রাশি যত বড় হয় ভগ্নাংশ তত ছোট হয়, আর নিচের রাশি যত ছোট হয় ভগ্নাংশ তত বড় হয়। তাহলে t1 এটা বড় হওয়ার কারণে কিউ বাই t1 ছোট, আর t2 টা ছোট হওয়ার কারণে কিউ বাই t2 টা বড়। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি। এখন আসো, তাহলে আমি বলতে পারি এটা বড় মাইনাস ছোট, বড় থেকে ছোট বিয়োগ দিলে আনসারটা সবসময় কেমন হয়, পজিটিভ হয়। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, তুমি যদি এবার যে কোনো ধরনের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখ না কেন, আলটিমেটলি আনসার কেমন আসবে, ধনাত্মক আসবে। তাহলে আমরা একটা কথাই বলতে পারি যে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি পায়, বৃদ্ধি পায়। এটা আমাকে মাথায় রাখতে হবে। আবার বলতেছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন যদি কখনো ক্যালকুলেশন করতে বলে তোমাকে এভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, তোমাকে 4টা লাইন মুখস্থ করে ফেলতে হবে। 4টা লাইন কি কি, সমষ্ণ, রুদ্ধতাপীয়, প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী। সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে, এটা গৃহীত বা বর্জিতের উপর ডিপেন্ড করবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে যার কারণে এন্ট্রপির পরিবর্তন শূন্য। এরপর প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে যার কারণে এন্ট্রপির পরিবর্তন শূন্য। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি সবসময় বৃদ্ধি পায়, কখনো কমে না। সমষ্ণতে বাড়তেও পারে কমতেও পারে, বাট অপ্রত্যাবর্তী বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি সবসময় বাড়ে। এবার ছোট্ট একটা জিনিস, এটা পড়াইয়া আজকের ক্লাস শেষ। সেটা হচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করো, কোন একটা সিস্টেম তার তাপমাত্রা প্রাথমিক অবস্থায় ছিল T1, এই T1 থেকে শেষ অবস্থায় তার তাপমাত্রা হলো T2। তাহলে ওই সিস্টেমটার তাপমাত্রা কি হলো, T1 থেকে কি হয়ে গেল, T2 হয়ে গেল। তাহলে এই T1 থেকে T2 হলো, আমরা জানি অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন কখনো একই সাথে সম্ভব না। তাহলে এখানে কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, T1 থেকে সে T2 হয়ে গেল, তাহলে তার অবস্থার পরিবর্তন হবে না। এখন তাপমাত্রার পরিবর্তন যদি হয়, তাহলে বলতো তাপমাত্রা যদি বাড়ে এর মানে সে তাপ গ্রহণ করলো, তাপমাত্রা যদি কমে এর মানে সে তাপ বর্জন করলো। কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলো তাকে আমরা বলতে পারি কি, dq ইকুয়ালস টু, আমরা বলতে পারি এই যে q ইকুয়ালস টু ms ডেল্টা t। এবার আসো, আমার q ইকুয়ালস টু ms ডেল্টা t, এটাকে আমরা ডেল্টা q ও বলতে পারি, যেহেতু এটা তাপমাত্রার পরিবর্তন। ক্যালকুলাসের ভাষায় বললে এভাবে বলতে হবে, dq ইকুয়ালস টু কি বলতে পারি, ms dt। তাহলে আমরা বলবো যখন তাপমাত্রার পরিবর্তন, আবার বলতেছি যখন তাপমাত্রার পরিবর্তন তখন হচ্ছে dq ইকুয়ালস টু ms dt। এটা হচ্ছে কখন, যখন তাপমাত্রার পরিবর্তন। আর যখন অবস্থার পরিবর্তন তখন আমার কি হবে, দুই ধরনের, dq ইকুয়ালস টু mlf অথবা dq ইকুয়ালস টু mlv। তাহলে আমরা আবার বলতেছি যখন তাপমাত্রার পরিবর্তন, যখন
তাপমাত্রার পরিবর্তন তখন dq = কি হবে ms dt। আর যখন অবস্থার পরিবর্তন তখন দুই ধরনের হতে পারে, যদি গলন হয় dq = mlf, আর যদি বাষ্পীভবন হয় dq = mlv। এখন আসো আমরা এটা ডাইরেক্টলি করা যায়, পরীক্ষায় তোমার এটা আসলে একটু ঝামেলা পোহাতে হয়, তো আমরা দেখি একটু। আমাদের এই ক্ষেত্রে আমার এন্ট্রপির পরিবর্তন বের করতে বললো। আমরা জানি এন্ট্রপির পরিবর্তন ds = কি, আমরা জানি dq/t। এখন এই ক্ষেত্রে আমার dq এর মান কি হয়, এই ক্ষেত্রে dq এর মান হচ্ছে আমার কি ms dt/t, সেটা কার মান ds এর মান। কিন্তু তার তাপমাত্রা কোথায় কোথায় হয়, T1 থেকে T2 হয়। খেয়াল করো, এই ক্ষেত্রে কি নরমালি কিন্তু এন্ট্রপিতে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, বাট এই ক্ষেত্রে কিন্তু আমার তাপমাত্রা কনস্ট্যান্ট না। তাপমাত্রা T1 থেকে শুরু করে কি হলো T2 তে গেল। তাহলে তার তাপমাত্রা যেহেতু T1 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি T2 তে গেল, তাহলে আমরা বলতে পারি টোটাল এন্ট্রপি ds। তাহলে আমরা এন্ট্রপি টোটাল S = বলতে পারি কি এন্ট্রপির পরিবর্তন ডেল্টা S = ইন্টিগ্রেশন অফ ds ইন্টিগ্রেশন অফ ms dt/t। এবার dt মানে কি তাপমাত্রা, তাহলে T1 থেকে T2 তে যায়। তাহলে আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করব, এখান থেকে ms বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ 1/t dt, তাপমাত্রা T1 থেকে T2। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx এর ফর্মুলা হচ্ছে কি ln x + c। আমরা সেটাই করব ms ln t, তাপমাত্রা T2 T1। তাহলে বলা যায় ms ln T2 - ln T1। তাহলে ln a - ln b সমান ln a/b বলা যায় ms ln T2/T1। এটা হচ্ছে টোটাল এন্ট্রপির পরিবর্তন। তাহলে পরীক্ষায় যদি কখনো তাপমাত্রার পরিবর্তন থাকে, তুমি এন্ট্রপির পরিবর্তন এভাবে করবে এবং এই ইন্টিগ্রেশনটা তোমাকে পরীক্ষা করতে হবে। আবার বলতেছি, এই ইন্টিগ্রেশনটা পরীক্ষা করতে হবে সৃজনশীলে আমাদের ms ln T2/T1, এটা আমাকে প্রমাণ করে তারপর দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। তাহলে আমরা এতটুকুই আমাদের আজকে থাকবে, আজকে আর বেশি পড়ানোর দরকার নাই। আমরা আগামী ক্লাসে শুরুতে এন্ট্রপির কিছু ম্যাথ করাবো, এবং এন্ট্রপি ম্যাথ আমি করাবো আসলে একটা ম্যাথের ভিতর যত এন্ট্রপি আছে সব ম্যাথ চলে আসবে, মানে একের ভিতরে সব। তাহলে আমরা এন্ট্রপির ম্যাথ করাবো আগামী ক্লাসে ওই একটার মধ্যে সব চলে আসবে। আর আগামী ক্লাসে আমাদের আরেকটা ফোকাসিং জিনিস হচ্ছে রেফ্রিজারেশন। ওই রেফ্রিজারেশনের পুরো কনসেপ্টটা আমরা কভার করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারো। আর এই ইন্টিগ্রেশনটা একটু বাসায় প্র্যাকটিস করবা, সিম্পল তোমাদের নিজেদের মতো করে নিবা। আচ্ছা, আমি প্রশ্নগুলো আনসার দিয়ে থাকি। 1 নাম্বার সাইদের প্রশ্ন করছে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা কিউ কেন দিছি। দেখো আমরা পড়াইছি এটা T1 পরিমাণ তাপমাত্রা ছিল, T2 তাপমাত্রা ছিল। আমি এদের তাপীয় ইঞ্জিন পড়াচ্ছি না। আমার এখান থেকে যে পরিমাণ তাপ এটা বর্জন করে ঠিক সেম পরিমাণ তাপ এটা গ্রহণ করে। তাহলে এটা যে পরিমাণ তাপ বর্জন করে সেটা হচ্ছে কিউ, আর এটা যে পরিমাণ তাপ গ্রহণ করে সেটা হচ্ছে কিউ। ওই কারণে আমরা বলছিলাম এই ক্ষেত্রে Q/T1, এই ক্ষেত্রে Q/T2। তবে এটা কি করে বর্জন করে, ওই কারণে মাইনাস, আর এটা গ্রহণ করে ওই কারণে প্লাস। এরপরে দুইটাকে যোগ করে দিলে টোটাল এন্ট্রপিটা পেয়ে যাব। সেটা আমরা বুঝেছিলাম, এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর আরেকজন প্রশ্ন করলো যে তন্ময় আর অফিমনের প্রশ্ন করছিলা, সেটা হচ্ছে
ডিকিউ ইকুয়ালস টু এম এস ডিটি আর ডিকিউ ইকুয়ালস টু এম এল এফ বা ডিকিউ ইকুয়ালস টু এম এল ভি, এই তিনটা জিনিস অনেকে বুঝো নাই। এটা বুঝো নাই বললে এটা মারাত্মক লজ্জার বিষয়, কারণ যেগুলো তোমরা 9 10 এ পড়ে আসার কথা, তোমাদের 9 10 এর বই উঠলে এগুলো পাবা। আমি এটা তোমাদেরকে একটু স্মরণ করাই দিই। 9 10 এ এই ফর্মুলা আশা করি পড়ছো, কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা পড়ো নাই? কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা তো আশা করি পড়ছো। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পার্থক্য। তো আমরা থিটা না দিয়ে প্রকাশ না করে আমরা প্রকাশ করতেছি এম এস ডেল্টা টি দ্বারা, আর ডেল্টা টি মানে তাপমাত্রার পরিবর্তন, তার কারণে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তাপের পরিবর্তন। তো আমরা ক্যালকুলাসের ভাষায় এটাকে ডেল্টা টি না বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্রের জন্য ডি কিউ বলতে ডি কিউ ইকুয়ালস টু এম এস ডিটি বলতেছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা আর কি, ডি কিউ ইকুয়ালস টু এম এস ডিটি, যেটা তোমরা কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা থেকে আসছে, যেটা তোমরা ক্যালোরিমিতিতে পড়ছিলা। ক্যালোরিমিতির মূলনীতি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তোমরা ওই যে মিশ্রণের ম্যাথগুলো কি 9 10 এ করো নাই? যে একটা পাত্রের মধ্যে আমি কিছু এত তাপমাত্রা, মনে করো এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল, এখানে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তুমি দিয়ে দিলা, মিশ্রণের তাপমাত্রা কত, ওই জন্য ম্যাথগুলো তোমার করার কথা, করার সময় এগুলো লাগতো। তো আমি জাস্ট এটা মনে করে দিই কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, তোমরা এটা পড়ছো। তাহলে এই ডেল থিটা মানে তাপমাত্রা পার্থক্য, তাকে আমি নাম দিচ্ছি ডেল্টা টি, ক্যালকুলাসের ভাষায় নাম দিচ্ছি ডিটি। তাহলে ডিকিউ ইকুয়ালস টু এম এস ডিটি। আর এমএলএফ বা এমএলভি এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক সুপ্ততাপের কনসেপ্ট। হ্যাঁ, আপেক্ষিক সুপ্ততাপ যদি আমরা বলি যে এলএফ বা এলভি, এলএফ কে আমরা বলতে পারি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এটা আমরা কাকে, এটা যদি তুমি আমাকে প্রশ্ন করো ভাইয়া এটা কাকে বলে, সেটা আমরা বলবো এম কেজি বরফকে গলানোর জন্য তাপ লাগে ডিকিউ পরিমাণ। অর্থাৎ আমার কাছে এম কেজি বরফ আছে, এই এম কেজি বরফকে গলাইতে আমার কি পরিমাণ তাপ লাগে? ডিকিউ পরিমাণ। তাহলে 1 কেজি বরফকে গলানোর জন্য যে পরিমাণ তাপ লাগে সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলতেছি ডিকিউ ডিভাইড বাই এম। আর এই ডিকিউ ডিভাইড বাই এম এটাকে আমরা বলতেছি এলএফ ইকুয়ালস টু ডিকিউ ডিভাইড বাই এম। তাহলে এই এলএফ মানে কয় কেজির জন্য? 1 কেজির জন্য। 1 কেজি বরফকে গলাইতে যদি এলএফ লাগে, এম কেজি বরফকে গলাইতে কত লাগবে? এমএলএফ। সিম্পল হিসাবে এখানে বজ্রগুণন করলে হয়ে যায় ডিকিউ ইকুয়ালস টু এমএলএফ। এগুলো হচ্ছে 9 10 এর কনসেপ্ট। অর্থাৎ এলএফ মানে হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এর মানে এটা কি বলে? 1 কেজি বরফকে গলাইতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে এলএফ। একবার বাষ্পীভবনের জন্য 1 কেজি পানিকে বাষ্পীভূত করতে যে পরিমাণ তাপ লাগে, আর এটা তো আমার 1 কেজির জন্য। তাহলে আমার আছে টোটাল কয় কেজি? এম কেজি। তাহলে আমার এম দ্বারা গুণ করলে এম কেজির জন্য পেয়ে যাবো, সেটা হচ্ছে টোটাল হিটটা, টোটাল তাপটা। তো আশা করি তোমাদের প্রশ্ন এগুলোই ছিল। এগুলো আমি ডিটেলস ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ তোমরা 9 10 এগুলো পড়ে আসছো, না বলে একটা ধরে ফিটানো উচিত। আচ্ছা, শাহরিয়ার হোসেন ওপি, মেবি তোমার আনসারটা পাইছো। তারপর হচ্ছে ইভান সাইদ এন্ট্রপি ডেফিনেশন। আচ্ছা, এখানে আমি আরেকটা তোমাদের কথা বলে দিই। একটা জিনিস খেয়াল করছিলা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিএস ইকুয়ালস টু কত ছিল? 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি? 0। এর মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। ওই কারণে অনেক সময় বলা হয় আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় যেরকম তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো কিছু একটা স্থির থাকে। কে স্থির থাকে? সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে তাকে আমরা বলি এন্ট্রপি। পরীক্ষায় যদি কোনো ডেফিনেশন মুখস্থ না, মাথায় না আসে, এটা লিখে দিবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় রাশিটি স্থির থাকে তাকে আমরা এন্ট্রপি বলি, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে এন্ট্রপি। আচ্ছা, স্বপ্নের আদিল, এক্সামে এম এর মান কি দেওয়া থাকবে? জি, এম এর মান দেওয়া থাকবে। তবে আমরা যেহেতু আজকে ম্যাথ করি নাই, আগামী ক্লাসে ম্যাথ করলে তুমি বুঝতে পারবে এক্সামে দেওয়া থাকবে কি থাকবে না।
ইবান সাইদ অবর্তবর্তী প্রক্রিয়ায় গ্রহণ বর্জন কি? হ্যাঁ, জিনিসটা হচ্ছে সাইদের প্রশ্নটা আমি তোমাকে বলি, সিম্পল জিনিস হচ্ছে এটা উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু, কাছাকাছি আনলাম। উষ্ণ বস্তুর কাজ কি? ছেড়ে দেওয়া। শীতল বস্তুর কাজ কি? গ্রহণ করা। তো ও ছেড়ে দিলে সেগুলো কোথায় যাবে? উষ্ণ বস্তুর কাজে যাবে। তাহলে ও যে পরিমাণ ছাড়ে ও সে পরিমাণ গ্রহণ করে, এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তুমি হয়তো এটা হচ্ছে যে গুলাই ফেলতেছ ইঞ্জিনের কনসেপ্ট। ইঞ্জিনের কনসেপ্ট তো মাঝখানে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের ভিতর দিয়ে পাস করে, এখানে তো মাঝখানে কোনো কিছু নাই। তো মাঝখানে কোনো কিছু না থাকলে কি হবে? ও যে পরিমাণ সারে ও সেম পরিমাণ গ্রহণ করে, এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তুমি ইঞ্জিনের ক্ষেত্রে এটা আনতে পারবে না, ইঞ্জিনে তো মাঝখানে আমার ইঞ্জিনটা আছে, এখানে আমার মাঝখানে কোনো কিছু নাই। প্রথম বস্তু যে পরিমাণ সারে সেকেন্ড বস্তু ঠিক সেম পরিমাণ গ্রহণ করে, ওই কারণে গৃহীত আর বর্জিত সমান। বাট একজনে করছে গ্রহণ, আরেকজনে করছে বর্জন। একজনের তাপমাত্রা T1, আরেকজনের তাপমাত্রা T2। T1 থেকে T2 এর দিয়ে গেছে, কারণ T1 তাপমাত্রা হচ্ছে উষ্ণ তাপমাত্রা। এবার ইভান সাইদের আরেকটা প্রশ্ন, এন্ট্রপির পরিবর্তন ক্লাসের শুরুতে যেটা বুঝাইছিলাম, ক্লাসের শুরুতে আমি এটাই বলছিলাম যে কোনো একটা আমাদের কোনো একটা সিস্টেমের তার কাজে রূপান্তরের যে শক্তি রূপান্তরের যে অক্ষমতা, সেটা হচ্ছে তার এন্ট্রপি। মানে সে শক্তিতে রূপান্তর করতে পারবে না, এই যে পারবে না সেটাই হচ্ছে তার এন্ট্রপি। মানে হচ্ছে এন্ট্রপি আসলে জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমি তোমাদেরকে কালকে আর একটু ক্লিয়ার করবো, কারণ এখান থেকে একটা কনসেপ্ট হচ্ছে লাস্টের দিকে তাপীয় মৃত্যু। এই তাপীয় মৃত্যু পড়াইতে গেলে আমার এই জিনিসটা একটু বেসিক আসবে। আজকে আপাতত এতটুকু মাথায় রাখো, শক্তির রূপান্তরের অক্ষমতা হচ্ছে এন্ট্রপি। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে সেটাও এন্ট্রপি। আর একক তাপমাত্রার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় সেটা হচ্ছে আমার এন্ট্রপি। তাহলে এতটুকু মাথায় রাখলে হবে। আর সমষ্ণ, রুদ্রতাপীয়, প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, এই চারটা প্রক্রিয়া আমার এন্ট্রপির পরিবর্তনটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সবার প্রশ্ন আশা করি সবাই আনসার পাই গেছো। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ক্লাসে আমি এন্ট্রপিটা পুরোটা কভার দিব আর সাথে রেফ্রিজারেশনটা শেষ করে দিব।